আজকের ৭১ বিশেষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামিয়া জামান। প্রামাণ্য কথা বা ডকটক এই নামে আজকে আমরা যে আয়োজনটা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। সেখানে ডকুমেন্টারি ফিল্ম নিয়ে একটা বিশেষ আয়োজন চলছে, আপনারা জানেন হয়তো, ঢাকা ডক ল্যাব। এটি এর তৃতীয় আয়োজন। সেখানে আমরা দেশ বিদেশের বেশ কিছু অতিথি এসেছেন বিভিন্ন কাজে, শিক্ষকতা এবং ডকুমেন্টারি নিয়ে তাদের ডিসিশন বা সিদ্ধান্ত দেবার জন্য। তাদের কয়েকজনকে এখানে আমরা একসঙ্গে জড়ো করেছি। আর আমার বিশেষ উদ্দেশ্য হলো, কারণ আমিও নিজেও ডক ল্যাবের সাথে জড়িত আছি। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগবে, কারণ ডক ল্যাব সম্পর্কে জানার উৎসাহ আপনাদের আছে আমরা শুনেছি। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেও যাকে জানেন আপনারা, তিনি চেয়ারম্যান ঢাকা ডক ল্যাব। পরিচয় করিয়ে দিচ্ছি নীলোৎপল মজুমদারের সঙ্গে, তিনি ডকুমেন্টারি রিসোর্সেস ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাই। এবং ডক ল্যাবের সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক আছে, সেটি আপনারা জানতে পারবেন পরে। আরও আমাদের সঙ্গে যারা আছেন পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ক্যারোলিনা লেডেন, শেফিল্ড ডকফেস থেকে এসেছেন। ক্যারোলিনা ওয়েলকাম। র্যাগেনহিল্ড এক, সুইডেনের, কিন্তু এখানে এসেছেন ডিসিশন মেকার হিসেবে, শুনবেন বিশেষভাবে। এমা ডেভি, documentary filmmaker from UK. Welcome to our program. And also Andreas Stonis from Lithuania. Welcome to this program of ours at Ekattor Television. It is part of Dhaka Doc Lab. I would of course like to start with Naseeruddin Yusuf for our audience. আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে এই যে ঢাকা ডক ল্যাব হচ্ছে এটা আসলে কি? Thank you, Samia. তার আগে I must say that I feel really privileged to be a discussant of this talk show where my learned friend who has come to join Dhaka Doc Lab from abroad and foreigners, I mean, the friend like Andreas from Lithuania and also Amy from England, and they are all from other countries. They are, and also of course I should mention Nilotpol. He's from India, but he's more a Bangladeshi right now because he acts like Bangladeshi. He's more a Bangladeshi than me. I feel privileged because I'm sitting with this learned, not only learned teachers, mentors, but also filmmakers and broadcasters. Those who will really promote our voice to international level. Our voice means South Asian new filmmakers, documentary filmmakers. So এইটুকু বলে আমি একটি কথা বলতে চাই আপনাদের সামনে, যে ঢাকা ডক ল্যাব হচ্ছে ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নেটওয়ার্ক, যেটা হচ্ছে ডিফিন, সেটারই একটি প্রজেক্ট। সো ডিফিন আমরা 7 জন, আমার পাশে সামিয়া বসে আছে, আমি চেয়ারম্যান, সামিয়া একজন সদস্য, তারেক আহমেদ যাকে আমরা বুলবুল বলে দেখি, সে এই ডক ল্যাবের ডিরেক্টর, সে আছে রাশেদ চৌধুরী, সে আরেকজন ট্রাস্টি বোর্ডের মেম্বার, ইমরান খিরমানি, সে ট্রাস্টি বোর্ডের মেম্বার, যেন লুভানাই চৌধুরী, সে একজন ট্রাস্টি বোর্ডের মেম্বার, এবং গাউসুল আলম শাওন। এই 7 জন আমরা এই সংগঠন করি, কিন্তু আমরা সবাই নই, আমাদের বাইরে অনেক শত শত মানুষ আছে যারা এই ধরনের ইভেন্টগুলোকে সমর্থন দেয়। ডিফিন যেটা করেছে সেটা ঢাকা ডক ল্যাব করেছে, ডকুমেন্টারি ল্যাবরেটরি এই জন্য করেছি যে আমাদের প্রথম লক্ষ্য ছিল ঢাকায় কিছু একটা করব, ঢাকায় কি করতে পারি। তবে সেই লক্ষ্যটা হয়েছে নীলোৎপলের সাথে পরিচয় এবং আলাপের সুবাদে। 2016 সালে 15-16 এই 2 বছরই আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফেস্টিভ্যালে নীলোৎপল আসছে। সেখানে সে বললো যে এই দেশের ইয়াংদেরকে এনকারেজ করতে হলে, একটু ট্রেন্ড আপ করতে হলে, ওদের স্কিলটা একটু বাড়াতে হলে, ওদের ইন্টারাকশনের মধ্যে যদি একটা কিছু করা যায়, লাইক ল্যাবরেটরি। আমি যেরকম, ও বলছে আমি কলকাতায় ডকেজ করছি, আপনারা যদি চান আপনারা আসেন দেখেন, তাহলে আপনাদের ইয়াং জেনারেশন ফিল্ম মেকার যারা আছে তাদের একটা ডেভেলপমেন্ট হবে, তাদের বাইরেও একটা পরিচিতি পেতে পারে, একটা মার্কেট স্পেসও তৈরি হতে পারে। তখন আমি তারেক, রাশেদ, ইমরান এরা মিলে ভাবলাম যে করি। নীলোৎপলের সাথে দীর্ঘ সময় কাটালাম 2 দিন, পরে আমরা এই ঢাকা ডক ল্যাব করার চিন্তা করি। সেখানে বাংলাদেশ নয়, যেটা হয়েছে সেটা সাউথ এশিয়ান কান্ট্রিজ, সার্ক যদিও কনসেপচুয়ালি এখন বেঁচে আছে, ফিজিক্যালি নেই, কিন্তু আমাদের কালচারাল সাইড থেকে আমরা মনে করি, সংস্কৃতির জায়গা থেকে আমরা সার্কটাতে বিশ্বাসী করি। একটি আঞ্চলিক সংস্কৃতি গড়ে ওঠা হচ্ছে বোঝাপড়ার সংস্কৃতি। আমাদের সাথে বার্মার একটা বড় সংকট চলছে রোহিঙ্গাকে নিয়ে, কিন্তু সেটা রিজলভ করা শুধু রাজনৈতিকভাবে না বা মিলিটারিভাবে, সামরিক বাহিনী দিয়ে না, এটা সম্ভব সাংস্কৃতিক দেয়া নেয়ার মধ্য দিয়ে। সেটা আমার মনে হয়
নিরুত্তর এবং সবাই এটা এগ্রি করবে। একই সাথে পাকিস্তানের সাথে এই সংকটটা আছে। পাকিস্তান আমাদের একটা ট্রেডিশনাল এনিমি হয়ে দাঁড়িয়েছে, সেখান থেকেও বেরিয়ে আসা যায় কিনা মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখে এইভাবে ভেবেছি। কারণ ওরা মানে ছবি প্রাথমিক ভাবনাটা থেকেই ছিল যে আমাদের আঞ্চলিক বিভিন্ন জায়গায় যে তরুণ ইয়াং ফিল্মমেকার আছে তাদের সবাইকে একসঙ্গে করার, হ্যাঁ ডকুমেন্টারি, তাদেরকে ঢাকায় এনে একটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করা এবং বিদেশ থেকে এরকম খুবই শিক্ষিত এবং উচ্চ রুচিসম্পন্ন ট্রেনার বা শিক্ষকদেরকে আনা, এবং এরা যে 5-6 দিনের মধ্যে তাদের প্রজেক্টটা সাবমিট করবে আগেই আমাদের ডক ল্যাবে। তো আবার ডিরেক্টর তারেক আহমেদ, সেখান থেকে আমরা যে সিলেক্ট করব সেই এই প্রসিজারটা নিরুৎপল্লীরা আমাদেরকে দিয়েছে, টেকনোলজিটা, সেখান মেথোডোলজিটা, সেখান থেকে আমরা নির্দিষ্ট সারা ইন্ডিয়া পাকিস্তান এই বিস্তারিত বিষয়গুলো শুনবো, ওনাদের কাছেও শুনবো। আমি নীলোৎপল মজুমদারের কাছে চলে আসি, যেখানে নাসিরুল ইউসুফ বললেন যে এটার প্রাথমিক ধারণাটার সময় থেকেই আপনি ছিলেন বা আপনার কাছ থেকে এসেছেন। আপনি দীর্ঘদিন ধরে এই ফর্মুলারি যে মডেলিটি হচ্ছে ডকেজ পরিচালনা করছেন কলকাতায়, এবং আমরা জানি বাংলাদেশ থেকেও সেখানে গেছেন লোকেরা, তাতে অংশগ্রহণ করেছেন এবং সাফল্য হয়েছে। আমি নিজেও গেছি ডকেজে। আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন যে ঠিক মানে কি উদ্দেশ্যে, মানে এই যে আমরা একটা ডকেজ বা ডক ল্যাব এই প্রক্রিয়ার মধ্যে যে যাবে আমাদের ফিল্ম মেকাররা, তাতে আপনি কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে, কি পেতে পারে তারা? যখন আমরা তথ্যচিত্রের কথা বলবো তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে তথ্যচিত্র সম্পর্কে যে বিশ্ববিদ্যালয়গুলো বলুন বা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে অন্যান্য টেকনিক্যাল ইনস্টিটিউশনসগুলো আছে, সেখানে কিন্তু এখনও আপনি এই সাবকন্টিনেন্টের বা সাউথ এশিয়ান পার্সপেক্টিভে যদি দেখেন, সেখানে আমরা এখনও সেইভাবে আমরা একটা একাডেমিক গ্রোথ যেটা বলা যেতে পারে, আর একাডেমিক টেম্পারামেন্ট, মানে যেই পরিমাণে ফিকশনের উপর জোর দেওয়া হয় সেই পরিমাণে প্রামাণ্যচিত্র না, ফিকশনের উপর জোর দেওয়া মানে আমরা জানি যে অডিও ভিজুয়াল বা মোশন পিকচার স্টোরি টেলিং মানে রিকনস্ট্রাকটিভ স্টোরি টেলিং আর ফিকশন স্টোরি টেলিং। কিন্তু আমাদেরকে বারবার যেটা, আমরা তো জীবনকে দেখছি রোজ, জীবনের সঙ্গে আমাদের একটা কথোপকথন হচ্ছে এবং সেখান থেকে আমরা আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমরা আক্রান্ত বোধ করছি, কখনো কখনো উৎসাহিত হচ্ছে, কখনো অনুপ্রাণিত হচ্ছে, জীবনকে সবসময় অন্যভাবে দেখছি। তো আমরা সেই জীবন সম্পর্কে কেন যেটা ঠিকভাবে দেখছি, যেটাকে ভাবছি, যেটাকে আমরা যার সঙ্গে আমাদের সংযোগ হচ্ছে, সংলাপ হচ্ছে, সেটা আমরা কেন প্রকাশ করতে পারবো না? এবং ডকুমেন্টারি বা তথ্যচিত্রের ভাষাটাই হচ্ছে তাই, এখানে আমি আমার সময়, আমার পরিবেশ, আমার যে যাপিত জীবন, হ্যাঁ যে জীবন আমি যাপন করছি, তার যে কথোপকথন, তার যে দৈনন্দিন যে এরকম যে আদান প্রদান, সেগুলোই হচ্ছে কিন্তু আমাদের এই, যদি আমরা ভাবি যে আমাদের বেঁচে থাকাটা একটা ইটস এ কাইন্ড অফ নলেজ সিস্টেম, সো আমরা যেটা করছি, উই ট্রাই টু create an access, layered access to knowledge system through this kind of this filmmaking. Now কিন্তু যেহেতু আমাদের সেই ধরনের দক্ষতা বলুন বা সেই ধরনের একাডেমিক ওরিয়েন্টেশনটা নেই, সো উই ডিসাইডেড দ্যাট পিপল হু আর ইন প্র্যাকটিস, শিক্ষক আছেন, ফিল্ম মেকার্সরা আছেন, এরা পাথ ব্রেকিং ফিল্ম মেকার্স, এরা অন্য ভাবনার চিন্তা করেন, মানুষের সঙ্গে তাদের সম্পর্কই, তাদের the quest and inquiry is very different. They love people. They love to know people. তাদেরকে সেই ধরনের মানুষকে সঙ্গে, যে যারা নতুন গল্পকার, তাদেরকে এক জায়গায় আনা, সেখানে হচ্ছে ভাবনার আদান প্রদান, দক্ষতার আদান প্রদান, এবং আপনি আপনার সময় এবং আপনার অভিজ্ঞতাকে কীভাবে প্রকাশ করছেন, সে আত্মপ্রকাশের ভঙ্গিমাটা কী হবে, এই সমস্ত কিছু একসাথে আমরা যৌথভাবে আলোচনা করছি এবং নিজেদের মধ্যে শেয়ার করছি, আদান প্রদান করছি। এই যে আদান প্রদানের মধ্যে দিয়ে একটা কী হচ্ছে, একটা নলেজ শেয়ারিং, একটা স্কিল শেয়ারিং এবং একটা বিশেষ সময়কে বিশেষভাবে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটাকে আমরা তৈরি করছি। এই জন্য আমাদের কী হচ্ছে যে আমরা যারা এই নতুন প্রজন্মের যারা ফিল্ম মেকার, যারা ছবির মাধ্যমে গল্প বলবেন, তারা এই একটা সুযোগ পাচ্ছেন এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেটা তারা ইমবাইব করছেন এবং
এটা তো তাদের একটা মানে যে একটা দক্ষতাকে আহরণ করছেন আর কি, ইমবাইব করছেন। সেই অর্থে ডকেজ এবং ডক ল্যাবের উদ্দেশ্যের মধ্যে খুবই একটা সামঞ্জস্য আছে বা একই ধরনের উদ্দেশ্য সম্পর্ক। অ্যাকচুয়ালি নীলোৎপল, ইউ মেনশনড academic world where fiction or narrative usually gets more precedence. So I need to bring Emma Davey in this discussion. Is that because you also teach documentary at a postgraduate level? So one of the ideas behind what নীলোৎপল is saying is behind creating a lab like this is to give our younger filmmakers an opportunity to exchange ideas and with practitioners who are further ahead in the field, and also of course other people who are involved. When this is your first time In Dhaka, in Dhaka, Bangladesh, and at Dhaka Doc Lab, so how do you feel these kind of lab, the kind of exposure that that our filmmakers are getting through you? Do you think it is going to serve that purpose, that even if they're not through an academic? I think it's incredible how quickly projects can change when you're surrounded by an atmosphere of a little edge of fear, which is the edge provided by pitching, and enough creative juice, which I hope comes from screenings, masterclasses, discussions, but also the challenges that they get from both us and their fellow filmmakers when they are developing their projects, can change things. They can make a quantum leap. And I know myself as a filmmaker, I also attend these kind of laboratories, and I've found that people think at first it's about the money that you get. The money is the secondary thing. Really what it is about really understanding your film, which in a funny kind of way you can only ever understand from the outside. So I think it is kind of even more important than attending a course at a university or something like that as a maker, in that things can change so fast and that you can actually be surprised that your film actually has an audience. Because I think a lot of them lack confidence that actually they can really communicate to an audience, and the stories here are so important internationally. And the vision of the filmmakers is so strong and their passion incredible that really I know they'll find audiences. Oh, interesting. There will be so many things to take from this, and we will listen to others, and I hope you will all jump in. আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছিল, যেটা এমা দেবী বলছিলেন একটু আগে, যে এই ধরনের ল্যাবের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র এসে তার ফিল্মের জন্য টাকা পাবে বা ফান্ডিং পাবে তা নয়, তার চাইতে অনেক বড় এর ক্ষেত্রটা। সেটি নিয়েই আরও একটু বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে। আপনারা বিরতির পরেও আমাদের সঙ্গে থাকবেন সেই আশা করছি। ঢাকা ডক ল্যাব থেকে একাত্তরের এই বিশেষ আয়োজনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। Before the break, what Emma just brought up, I want to bring Carolina into the discussion, is that the point that what are we going to get out of these labs? Because there is this kind of misconception or conception whenever these kind of labs start in a new place, is that, you know, we will go and we will get money, and if we don't get it, then it's somehow kind of frustrating. Can you tell our audience and our participants, future participants, that how you look at it, a lab like that? Well, it is an incubation process, I would say, both for the individual projects, but also for events. I was lucky enough to be at the first one 3 years ago, and the inaugural event. And the first thing to do, and that is everywhere in the world when we've started these kinds of workshops and conferences, is to create a point of connection, actually a creative circle, I would call it. Because I always say no filmmaker is an island, but especially with documentary filmmakers, we see lots of one-man, one-woman bands who have invested time, dedication, heart and soul into a project for a long time without really communicating with anyone. So oftentimes, especially the first time, a lot of filmmakers came with amazing stories, showed a good eye and talent for filmmaking, but had never really gone into the creative process of
creating a language and expressing. And that's what I see my role is maybe their first sounding board. I listen, I look, and I try to reflect back to them what I hear and what I see. And they're both, I can either confirm or not confirm what they think they're saying, but also explore together with them. What does it look like from the outside? What are the potential areas? Great. So for me, it's also so rewarding to take part in this brainstorming, but also together with the filmmaker, really go one step further in terms of understanding their film. You mentioned coming back to Dhaka because you have been tutoring them, but at the same time, first time you actually conducted the pitching session, and this time you'll also be there as a decision maker. So I would like to know more about these two hats, especially the pitching. There are a lot of talk about that. I want to bring Ragnhild into it because you have been jury in these documentary awards. We have met in Cannes, and now you are in Bangladesh. You have seen Bangladeshi documentary filmmakers there. Can you tell us a little bit more about how you are looking at our filmmakers from this region, because you have extensive knowledge on Africa, you know, like these emerging filmmakers. So first of all, thank you so much for inviting me here. It's a real pleasure to come to Bangladesh, and I'm very impressed by what I'm seeing and how this seems to be evolving, and how we've met some of the filmmakers who come to Cannes. I worked both in Asia and in Africa, and we built labs in East Africa, and we found that the pitching, for instance, exercise was vital. We had a lot of very talented filmmakers who would come in with ideas, but they were not able to pitch them, you know, the elevator pitch, how to sell an idea quickly. And that training was vital, and it was a quick, it wasn't a quick exercise, but they caught on very quickly once they had this training. And it's been very, very interesting to see the difference between filmmakers that we followed from, say, Africa or Asia, and then appearing in Cannes and pitching to an international audience, and that experience. And it makes, of course, it makes a world of difference in many ways. So I think this is extremely important, and I think it's extremely important also for filmmakers to communicate with others, as you said. I really like that expression, you know, no filmmaker is an island, because without working with others, without coming together in these exercises, it's very difficult to show what you have to bring to the screen. And not only island, like communicating within your community, but like Andreas, you have already done, communicating across time, you know, with your previous, like the filmmaking history of your own region and of the world. I mean, that is also very important communication, I suppose. So all the way from Lithuania, and I don't know anybody from that country who has ever been to Bangladesh. This is your second or no, this third, is my third trip. Yeah. Yeah. How come you're not speaking in Bangla yet? You know, I'm very shame on me. yeah, next time. So you tell me the impression about A, doc lab, if there is any progress that you are seeing, and B, what more could be done through a platform like this? Absolutely, because I'm here for the third time. I saw the Doc Lab from the first days, and I see how it's growing. And this is amazing, that it's such an experience to see how year after year the quality of the projects is improving. And it's not only, but I have to say that impact is much wider. It's not only the participants, not only observers, also the audience. You are creating kind of a big circle of people who are ready to not only make films, to accept films, to appreciate films. And I think this is a powerful seed that will grow to a beautiful tree. And you will see, of course, with the cinema you have to be patient and you need time. But I'm sure that you will be result year after year, how this will give fruits of creativity, how people will come up with the new ideas, how they will find the access to the world audiences. I have to say, even now, even then, as Emma said, sometimes they are not confident enough. I have to say that some of the stories that will be pitched in the pitching session,
they are already ready to be presented for the world audiences. They are interesting for the world. So they have to understand and to believe that what they say, it is important for not only for Bangladesh, not only for the region, but also for the world. But about the passion, I mean, belief on this, on the subject and on the subject of documentary, actually from both of you I want to hear, and of course from all of us, is that Nilutpul, you were saying earlier, Jay, there isn't enough maybe belief or awareness about documentary as a genre. কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের জন্মের সাথেই কিন্তু ডকুমেন্টারি জড়িত। জহির রায়হানের স্টপ জেনোসাইড দিয়ে কিন্তু এটা মুক্তিযুদ্ধের সময়ই তৈরি হয়েছে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরবর্তীতে মুক্তির গান। তো সেই যে আমাদের স্ট্রেংথটা আছে এবং আমাদের সামনে 2021-এ বাংলাদেশের 50 বছর পূর্তি হচ্ছে, এর সঙ্গে আপনারা দুজন কি দেখছেন যে ডকুমেন্টারির যে নিজস্ব একটা ইতিহাস আছে আমাদের এই বাংলাদেশে, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বলে মনে করেন? না, আমি একটু বলি, আমি কখনোই বলিনি বোধহয় যে ডকুমেন্টারি সম্পর্কে সচেতনতা নেই। আমি বিশ্বাস করি না ডকুমেন্টারির মতো একটা মাধ্যম সেটা সত্যিকার একটা গণমাধ্যমে পরিণত হবে, সেটা বাঞ্ছনীয় নয়। কারণ শেষ অবধি একজন শিল্পী তার কণ্ঠস্বর খুঁজে পাচ্ছে, শেষ অবধি একজন শিল্পী তার ভাষা খুঁজে পাচ্ছে, শেষ অবধি একজন ব্যক্তি তার নিজের ভঙ্গিমা কথা বলার সুযোগ খুঁজে পাচ্ছে। না মানে আমরা দুইজন যেটা এক জায়গায় হলাম যে মানে ফিকশন সম্পর্কে যে ধরনের একটা ইয়ে আছে সেই তুলনামূলকভাবে আর কি, মানে এটা বাংলাদেশে ডকুমেন্টারির একটা নিজস্ব মানে কি বলবো শক্তি আছে আর কি, সেটার কথা অবশ্যই বলা যেতে পারে যে দুই বাংলায় আমাদের ধরুন তথ্যচিত্রের আগেও এই যে ওখানকার লোক বিষয় নিয়ে লোকচর্চার যে জায়গা, লোক আত্মপ্রকাশের জায়গা, যেন ভাব প্রকাশের জায়গা, এগুলো ভীষণভাবে সমস্ত আমাদের এই দুই বাংলার আনাচে কানাচে সবসময় ছিল। এবং বিশেষ করে বাংলাদেশের প্রসঙ্গে তো অবশ্যই যে 71 তার আগে এবং পরবর্তীকালে 60 এবং 70 দশক এবং 80 দশকের যে যাত্রার মধ্যে দিয়ে গিয়েছে, সেখানে চমৎকারভাবে যেখানে এই যে সত্যকে যেটা বের করছে, যে তার ইতিহাস আছে, তার যে একটা এক্সপ্রেশনস আছে, বহু মানুষ সেটা প্রতিবাদের মধ্যে সেটা সবসময় বাংলাদেশের ছবির ক্ষেত্রে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। এবং আমরা যেটা এখন খুঁজতে চাইছি একটু অনন্য ভাষা, অবশ্যই নিজস্ব কণ্ঠস্বরে, এবং সেটা আরও বৃহত্তর মানুষের কাছে পৌঁছক। এই কারণে নয় যে এটাকে আরও জনপ্রিয় করে তোলা, আমরা চাইছি আরও বৃহত্তর মানুষ অংশগ্রহণ করুক সেই কথোপকথনের মধ্যে, এই কথোপকথনে এই ভাব প্রকাশের মধ্যে। একটু দ্বিমত আছে আমার। বাংলাদেশের প্রামাণ্যচিত্রের ইতিহাসটা খুব একটা শুরুটা ভালো ছিল, কিন্তু তারপরে আমরা প্রামাণ্যচিত্রের যে সত্যিকার কর্মপ্রক্রিয়া এবং যেটা উদ্দেশ্য লক্ষ্য থাকে সেটা আমরা রাখতে পাইনি। কারণ আমাদের দেশে ফিল্মটাই তো একটা সময় এসে ফিকশনই পড়ে গেল, ফিকশন এখন নাই বললেই চলে, স্বল্প সংখ্যক। সো আমাদের নিউজ রিলটাই খুব পপুলার ছিল, নিউজ রিলটা পপুলার গভর্নমেন্টের কারণে, কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন। এটি মানুষ এবং তার প্রকৃতি, তার দেশ, তার অবস্থান এবং তার ট্রু স্টোরিটা বলার পদ্ধতিটা কি, সেটি আমরা চেষ্টা করেছি বাংলাদেশ সহ সার্ক কান্ট্রিজে যে কজনই আসছে সেই ইয়াং ম্যানদেরকে এখানে এইরকম মেন্টারদেরকে দিয়ে ট্রেন্ড আপ করতে 5 দিনের মধ্যে, তারপরে 6 দিনের মাথায় যে ওরা প্রেজেন্ট করবে, পিচ করবে। সেখানে আমাদের ডিসিশন মেকাররা আসছে, বিভিন্ন রকম প্রডিউসার আসছে, ফেস্টিভ্যাল রিপ্রেজেন্টেটিভ আসবে, ব্রডকাস্টার আসছে, এবং এসে আমার মনে হয় বাংলাদেশ সহ আমাদের যে সার্ক কান্ট্রিজ আছে সেখানকার তরুণ নির্মাতাদের ভাবনাগুলো, যেগুলো এই মেন্টরদের দ্বারা পরিশীলিত হয়েছে, ইটস নট দ্যাট তাদেরকে নতুন আইডিয়া দেওয়া হচ্ছে, তার আইডিয়াটাকেই তাকে সুন্দর করে জাস্টিফাই করতে হচ্ছে, তার এস্থেটিক্সটা, নন্দনতাত্ত্বিক যাত্রাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বোঝানো হচ্ছে। এবং অনেক জায়গায় আমি বিশ্বাসই করি যে ডকুমেন্টারি অনেক জায়গায় ফিকশনের চেয়েও বেশি অবাক করে দেয় মানুষকে। কালকে আমি এমআর ছবিটা দেখতে দেখতে, যেটা খুব স্ট্রং একটা ইন্টেন্স একটা জিনিস মনে হচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু
ইভেন ওয়াচ বিকজ ওই মানুষটা মরে যাচ্ছে ওর দীর্ঘশ্বাসগুলি একটার পর একটা শুনতে পাচ্ছি। ইট ওয়াজ সো ডিফিকাল্ট এবং এটা অন্য ধরনের খুব স্ট্রং কিন্তু জিনিসটা। বা দিন আমি ওকে বলছিলাম এমাকে যে তোমার কত কষ্ট হয়েছে এটা শ্যুট করতে, বলে হ্যাঁ ভীষণ কষ্ট হয়েছে। একই সাথে আমার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং আমরা খেয়াল করেছি কিনা, ওই সময় এবং প্রকৃতিকে নিয়ে গাছকে নিয়ে সে যে কাজ করছিল, তো নীলোৎপল তখন ওই মডারেট যে করছিল তখন বলছিল যে আকাশটা কেন দিয়েছে, আকাশটাকে এই কেন দিয়েছে। আমার একটা আলাদা ব্যাখ্যা আছে, কারণ আমিও শিখছি কিন্তু এইটাদের থেকে। আমরা আগামী বছর এই মাস্টার ক্লাসগুলো টেলিভিশনের দর্শকদেরকেও দেখাতে পারবো, আসলে আশা তাই করছি। ভালো হয়। একাত্তর কর্তৃপক্ষের মাধ্যমে বলে রাখি দর্শকদের, কিন্তু এখানে যে কথাটা হচ্ছিল যে এই ডক ল্যাবে কিন্তু শুধু যে যারা অংশগ্রহণ করছেন তাদের নিয়ে কাজ হচ্ছে তা কিন্তু না। ওপেন সেশন আছে যেখানে প্রতিদিন সন্ধ্যে 6টার সময় একটি বিশ্বমানের ডকুমেন্টারি দেখানো হচ্ছে। সেই ডকুমেন্টারি মেকাররা অনেক সময় এখানে থাকছেন। এখানে অন্য পিচিং সেশন যেটা নিয়ে এত কথা হচ্ছে সকালবেলায় শনিবার এবং শুক্রবার এবং শনিবার, সেটাও কিন্তু দর্শকদের জন্য উন্মুক্ত। আমাদের এই ডকুমেন্টারি নিয়ে এই যে বিশেষ আয়োজন সেটির সঙ্গে আপনারা আছেন এটা আশা করে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমাদের শেষ পর্বটুকুর জন্য। আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ডক ল্যাব থেকে। ৭১ বিশেষ প্রামাণ্য কথা বা ডক কথায় আপনারা হয়তো ঢাকা ডক ল্যাবের ব্রোশিওরটা দেখেছেন। একটি বনবিবি এবং বাঘের একটি ছবি আছে এখানে আমাদের প্রকৃতির সঙ্গে জড়িত। I hope this is the last part of our discussion and you'll be able to talk across, but I have to come back to Emma because আমি একটু বলুন। একটা কথা বলতে চাই বাচ্চু ভাই যেটা বলছেন এবং আপনার কথায় আর কি, ডক ল্যাবে আসাটা কিন্তু পেচিং এবং শুধুমাত্র যারা নতুন গল্প বলিয়ে আসছে তাদের গল্পের দক্ষতা বাড়ানো, তাদের একটা স্কিল ইয়ে করা, তা শুধু নয়, কিন্তু এখানে অনেকগুলো সংস্কৃতির একটা সমন্বয় হচ্ছে, অনেকগুলো ভাবনা চিন্তার সমন্বয় হচ্ছে এখানে, এবং ইটস সো ডাইভার্স, সো ক্রস কালচারাল, অ্যান্ড তার মধ্যে যে কথোপকথন হচ্ছে, যে ডায়ালগ হচ্ছে, অ্যান্ড ইটস এন এক্সট্রিমলি ডায়ালজিক্যাল অলসো ইন টার্মস মাস্টার ক্লাসেস, স্ক্রিনিং, পোস্ট স্ক্রিনিং Q&A, তারপরে আমরা এত এবং শুধু গল্পকার, ফিল্ম মেকার্স, যারা শিক্ষক আছেন, তার সঙ্গে আছে যেন একটা কমিউনিটি যারা নিজেদের মধ্যে তাদের ফিল্ম মেকার্সরা তারা একসঙ্গে থাকছে, ধরুন 7 দিন আদান প্রদান করছে, এবং সেটা ভারতবর্ষ বলুন, শ্রীলঙ্কা বলুন, ওদের থেকে বাংলাদেশ, এই দক্ষিণ এশিয়ার সমস্ত তরুণ সম্প্রদায়, আপনি ইউরোপ থেকে আসছেন, পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে আসছেন, যারা দীর্ঘদিন এই ভাষা নিয়ে কাজ করেছেন, সব মিলেমিশে একটা অসম্ভব সাংস্কৃতিক বিনিময়ের মধ্যে, একটা বৌদ্ধিক বিনিময়, সাংস্কৃতিক বিনিময়, আর নিজের চিন্তাভাবনাকে পরিশীলিত করে তার একটা বিনিময়, সেখানে কেন আমি অংশগ্রহণ করব না, এটাই তার মধ্যে what Nilotpol brought out, and we were continuously talking about it in the cafeteria where we are having tea, and also over food, which I generally think has been well liked by our participants, is that this cultural exchange that is happening also within the tutors and decision makers, and also with our own participants from various SARC countries. And I just was going to throw in nature into it because Nasruddin Yusuf was talking about your film and nature and water and all that. This kind of, is it only for like when we meet, or do you think long-term relationships are happening out of these kind of labs? What do you think? Oh, absolutely. I was going to say, and I think I even understood what you were saying, Nilotpal, because a very important side product is the community building. Both within the communities themselves here in Bangladesh, which can benefit the individual projects, but long term
can really mean that you can group together and make a difference both in the films you make, but also in the presence that you have in your individual countries. Yeah, and also from the other way, which I always feel that like you're with a famous documentary festival, to get our name in there, like if a project goes from Bangladesh, there is no way you can ignore it now. I mean, you'll actually watch it, you meaning you or your colleague or whoever. I mean, this is another probably. Absolutely. And I think on a general level, there is certainly an appetite now for inside stories. That we are aware that we have been sending out our own journalists and our own filmmakers all over the world to extract other people's stories from a distance. And now is the time that we have these stories from the inside. This is what you work with, yeah, Ragnhild, that building. I work with that a lot. Right now we're working on collecting testimonials, people's stories, in this case from Africa, but some of them can come from further afield, where we're actually focusing on people on the move and refugees right now, where we look at people on the move and they film their movements, or we use filmmakers from the region so that we really capture what is happening, people's experiences. And I wanted to say that I was at on a jury in Cannes earlier this year, and we gave an award to film in the making. So a production in the making, and we watched I think 26 films from all over the world over 4 days, and ultimately, and some of them were big productions, some were very small productions, but the film that we chose was a young woman who was filming her grandparents, and she was the camera woman. And her grandparents had decided to divorce after 62 years. There's a long story linked to Algeria. But the way she captured this process and tried to understand herself, what was happening with her elderly grandparents was so passionate and intriguing and sometimes difficult to watch, sometimes hilarious. And she won the award. She got an award to contribute to the production of her film. Yes, but so she was making the story about her own parents, or grandparents in this case. Finding the voice, I mean, yeah. I think the thing that really strikes me is coming into this culture, I've been overwhelmed by the sense of the importance the culture places on poetry, on language, on literature, and I feel so moved by that here. It's very unique what you have, I think, in Bangladesh, and I think what's exciting is that the filmmaking form as it develops here will find its own expression. So it's very important when we come in, we're not saying you should make films like the ones that exist in other countries. There is a kind of like fear about it here, that when we talk about pitches and labs, a lot of the filmmakers, established ones or emerging ones, are like slightly worried and afraid that my voice will be, put into. I think it's the opposite. I think it's really about celebrating the uniqueness of a specific language of filmmaking, which what I've been so excited by here is that the filmmakers, they're experimental, they're brave, they want to do things a different way, they don't want to do things just the standard way. And even if they have no money, they still say with this fantastic independent Bangladeshi spirit, but I'm going to do it my way, which is just what we want. We're, I think this is, the kind of filmmakers also that Nilop Pal asks, Audrius and Boris and myself, I think we're all people who like innovating and not doing things a standard way. So I think there's a reason you choose people who also are quite bolshy. You can take some credit on that. Andreas, you mentioned refugees, and Carolina, what you just said, that of course people are going in with a camera, flying in. Sometimes even established filmmakers work as fixers, you get paid in dollars, there's all that. But don't we also need like big name documentary makers? I see some in the audience also coming in and making films who are more exposed to Bangladesh, like already you are. Already you are in such a minority who have been to Bangladesh 3 times, 2 times, not like coming in with some research notes. Do you think, any possibility of that happening in near future, and B, how that can help us? What do you think, Andreas?
think it would be so interesting to make film here in Bangladesh. It could. I have to say that the Bangladesh could be a paradise for the documentary cinema. There are so many untold stories. I have to say that like West Europe are suffering because they already told everything they know and what they can. And here there are like thousands untold stories for the world. Another thing is that you have the amazing history and living history. Like 40 years ago, these historical changes, they're still alive. And it must be people who would take cameras and record this. So it is such a big advantage to be able, this ability to record the living history. I think this is amazing. It must be done. But I also think it could be done by the Bangladeshi filmmakers. Yes, of course. I mean, there is that, and that's why Doctalk is happening. We are coming to the end of our program. Ragnhild, you want to add something? To add, we've in the past sometimes made these combinations where we have international, highly experienced filmmakers coming in, working with local filmmakers in the same crew, on the same premises, not as director and fixer, but together. And I think that's a very interesting concept. Last word. আমার বলা আছে যেটা আন্দ্রিয়াস বললো একটু আগে, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে বাংলাদেশের একেবারে এই মুহূর্তে সর্বাধিক গল্প বলার একটা সুযোগ আছে, সিচুয়েশনটা তৈরি আছে। আমরা ডকল্যাব করেছি, আমাদের তরুণরা, আমি বাংলাদেশকে একটি বড় কম্পোনেন্ট হিসেবে ধরছি ডকল্যাবের, আমাদের তরুণরা আমাদের দেশের মানুষের গল্পটি বাইরের মানুষকে বলুক, পৃথিবীকে জানাক। আর আরেকটি ডকল্যাবের উদ্দেশ্য ছিল যে আমাদের কথাগুলো আমরা বলছি সেগুলিকে কত পরিশীলিতভাবে শুদ্ধভাবে বলতে পারি, সেটার জন্য তো মেন্টাররা আছেন আর ডিসিশন মেকাররা আছে, সেগুলি পছন্দ করে নিয়ে যাচ্ছেন। একটি তথ্য আমি বাংলাদেশের দর্শকদের জন্য দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা গত 3 বছর খুব ছোট্ট সংগঠন কী সাফল্য পেয়েছি। আমরা এনএচকেতে 2টো ছবি তারা দেখানোর ব্যবস্থা, একটি দেখিয়ে ফেলেছে সুমন দেলোয়ারের, এনএইচকে হলো জাপানের টেলিভিশন, আর বিলকিস ভার্সেস বিলকিস, হুমায়রা বিলকিসের, সেটি আগামী মাসে ব্রডকাস্ট হবে। তারা তাদের সাথে কাজ করছে। আমরা অনেকটা ম্যাচ মেকারের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এই প্ল্যাটফর্মটা আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এটি আমাদের চাওয়া হবে। আরেকটা অর্থনৈতিক সমস্যা থাকে বাংলাদেশে, সেটি আছে, কিন্তু আমরা করতে পারছি। সরকার আমাদেরকে সাহায্য করছে, অল্প হলেও করছে। তারপরে এবার বেঙ্গল এবং কসমস একটি বড় রকমের সাহায্য করছে। এছাড়া আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর পার্টনার আছে, একাত্তর টিভি পার্টনার আছে। এরকম আমাদের সমাজের নানা জায়গা থেকে আমরা সমর্থন পাচ্ছি। তবে আগামী দিনে অনেক বড় করার ইচ্ছা আছে, যেটি নীলোৎপল বলছিল। শুধু এটা অঞ্চলের মধ্যে নয়, শুধু সার্ক নয়, বাংলাদেশ এবং সার্ক নয়, বিয়ন্ড দ্যাট সারা পৃথিবীর মানুষের সাথে আমাদের একটি যোগাযোগ এবং একটা মিথস্ক্রিয়া, একটি বিনিময়, এর মধ্যে দিয়ে একটা ওয়ার্ল্ড কমিউনিটি তৈরি হতে পারে। আপনি অনেক রকম সমর্থনের কথাই বললেন, কিন্তু আমি নীলোৎপল মজুমদারকে দিয়ে শেষ করবো যে চিন্তার দিক থেকে এবং মানে জিনিসটার কাঠামোগত দিক থেকে যে অসম্ভব সহযোগিতাটা আপনারা করেছেন ডকেজ থেকে এবং আপনি ব্যক্তিগতভাবে, তো যে বড় স্বপ্নটার কথা নাসিরুদ্দিন ইউসুফ বললেন, সেটির সবশেষে সংক্ষেপে 2-1 লাইন আপনার কাছে শুনতে চান যে বড় করে কি দেখছেন ডকল্যাবের সামনে? না, স্বপ্নটা তো প্রথম দিন থেকেই বড় ছিল, এখনো তত বড়ই আছে। এবং খুব সত্যি কথা যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে আমাদের গল্প বলার থেকেও আমাদের গল্প শোনার জন্য সারা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ কোথাও একটা জ্ঞান ভাণ্ডারের একটা শূন্যতা তৈরি হয়েছে। এখানে আমাদের যে অঞ্চল, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, তার টানাপোড়েন এবং আমাদের যে আবেগ, ইমোশন, অদ্ভুত সমস্ত ভাণ্ডার থেকে অনেক গল্প বেরিয়ে আসবে, যেখানে মানুষকে ছোঁবে, তাকে শুদ্ধ করবে, তাকে পরিশ্রুত করবে, তাকে অনুপ্রাণিত করবে এবং তাকে আরও আলোকিত করবে। তার জন্য কিন্তু সমস্ত পৃথিবীর মানুষ মুখে আছে, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং সেই লক্ষ্যে ঢাকা ডকল্যাব 3 বছরের মধ্যে যে ধরনের তরুণ তরুণীরা গল্প নিয়ে আসছে, আশ্চর্যজনক। এবং সেই ধরনের বলা যেতে পারে ট্রেনিং বা শিক্ষণ পদ্ধতির মধ্যে দিয়ে না গিয়ে, যেটা এমা বলছিল, আমি সমর্থন করি যে they are fiercely independent, they know this is how that I'll tell my story, and they have the content, and they're responding to certain things in this very specific and unique way. All you need to do
bring them in a platform, empower them with the skill and the possibilities, and so that they can reach globally. That's the kind of গ্লোবালি পাশাপাশি আমার মনে হয় আপনারা স্বীকার করবেন যে আমাদের নিজেদের গল্পগুলো নিজেদেরও শোনা দরকার। আমাদের মানে পাশাপাশি আমাদের দেশের ভেতরে পাশে অনেক রকমের বাধা রয়ে গেছে। অ্যান্ড অফ কোর্স thank you all of us for participating in this session. Thank you so Emma, much. Andreas, Nirotpol, Ragenhild, Carolina, and of course Nasiruddin Yusuf. বাংলা অ্যান্ড ইংলিশ দিস বাইলিঙ্গুয়াল প্রোগ্রাম। দর্শক আশা করি আপনারা উপভোগ করলেন আমাদের এই আলোচনা। ডক ল্যাব চলছে, আশা করি এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, একাত্তরের সঙ্গে থাকবেন।